প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশটি নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আসি, সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই সংজ্ঞাটা অনেক সময় আসে, আমি খুব সহজ ভাষায় সহজেই আমি সংজ্ঞাটা বলবো। আশা করি তোমরা একবার শুনলেই সংজ্ঞাটা মনে রাখতে পারবা। নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা কোন সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলি, নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা কোন সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন বাংলায় বাংলায় সংখ্যাকে প্রকাশ করা হয় 1, 2, 3, 4, 5 এইভাবে। ইংরেজিতে ইংরেজিতে সংখ্যাকে প্রকাশ করা হয় 1, 2, 3, 4, 5 ... এইভাবে। আবার রোমান ভাষায় রোমান ভাষায় সংখ্যাকে প্রকাশ করা হয় 1, 2, 3, 4, 5 এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক এক ভাষায় সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি এক এক রকম। সংখ্যা পদ্ধতি আবার দুই প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? মানে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল হলো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। খুবই সহজ, আবারও রিপিট করি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা আসি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কোনগুলো। আমরা বলতে পারি রোমান ভাষার সংখ্যাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? কারণ রোমান ভাষার সংখ্যাটা স্থানীয় মানের উপর নির্ভর করে না। কারণ কি? এই যে ভি, এটাকে বলা হয় রোমান ভাষায় 5। এখন আমি যদি 5, এটা কোন স্থানে আছে? একক স্থানে। আমি যদি 6 লিখি, 5-এর পরে টান দিলাম, এটা হয় 6। তাহলে 5 কোন স্থানে আছে? একক দশক, দশক স্থানে আছে। কিন্তু 5 কিন্তু 5 থাকলো, 5 কিন্তু মানের পরিবর্তন করলো না। আমি যদি 7 লিখি, সেক্ষেত্রে 5 আসা পড়ছে কততম স্থানে? একক দশক শতক, শতকের স্থানে। তাও কিন্তু 5 5ই থাকলো, 5-এর পর 2টা টান, 2 লিখলাম, 7 হচ্ছে। 5 আর 2 7। যদি 8 লিখি, এবার একক দশক শতক হাজার, 5 আসা পড়ছে হাজারের স্থানে, তাও কিন্তু 5 5ই, 5 3 যোগ 8। এজন্য রোমান ভাষার সংখ্যাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর বাংলায়, ইংরেজিতে আর অন্যান্য যে সংখ্যাগুলো সেগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমি যদি বলি 580, এখানে 580 লিখলাম, এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ এখানে আমি যদি এই যে এখানে 0 আছে একক স্থানে, 8 দশক স্থানে, 5 আছে শতকের স্থানে। আমি যদি 8কে, মানে এখানে যে কোনো একটা অঙ্ককে স্থান পরিবর্তন করি বা অবস্থানের পরিবর্তন করি, মানের পরিবর্তন হয়ে যাবে। এর জন্য এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আশা করি আমরা খুব সহজে বুঝতে পেরেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো। আমরা আবার একটু রিপিট করি। পজিশনাল হলো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে বা স্থানীয় মানের উপর নির্ভর করে, সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে না বা স্থানীয় মানের উপর নির্ভর করে না, সেগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কি কি? এক হলো দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি,
অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এবার আমরা আসি ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস ধরা হয় 10 কে, যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট আছে 10টা, 0 থেকে 9, এজন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 এই 2টি ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির মোট ডিজিট 2টা, এর জন্য বেস বা ভিত্তি হলো 2। এবার আসে অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই মোট এই 8টি প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হলো 0 থেকে 7 8টি। তাহলে অক্টাল পদ্ধতি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 16টি প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। চলো আমরা একটি চার্টের মাধ্যমে এগুলো দেখি। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের বেস হলো 10, আমি লিখে দিলাম বেস 10। বাইনারি বেস হলো বেস 2, আর অক্টালের বেস হলো 8। আর হেক্সাডেসিমালের বেস হলো 16। তাহলে ডেসিমালের যে সংখ্যাগুলো কি কি, মোট ডিজিট 10টা, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক কোনগুলো? 0 1, মানে 0 1। বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট হলো 0 1। আর অক্টাল মানে মোট ডিজিট হলো 8টা, 8টাকে কি 0 1 2 3 4 5 6 7। আমরা মনে রাখবো অক্টালের সর্বোচ্চ ডিজিট হলো 7, 7-এর উপরে যাবে না। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি অক্টালে 8 কিভাবে লিখবো? 8 কে 8 লিখবো, 9 কে 9 লিখবো? না, 8 কে আমরা 8 লিখলে আর অক্টাল থাকবে, কারণ অক্টালের সর্বোচ্চ ডিজিট 7। 8 কে আমরা অন্যভাবে লিখবো, এগুলো আমরা পরে আলোচনা করব। এবার আমরা আসি হেক্সাডেসিমালে। 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9, এখানে 10টা। তারপর এ কে বলা হয় 10, বি 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এ হলো মোট 16টা হেক্সাডেসিমালের প্রতীক। আমরা এই জায়গাটা একটু আলোচনা করি। আমরা মনে রাখবো এ হলো 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। অনেক সময় এটা মনে থাকে না। যেমন আমি যদি বলি ডি, হেক্সাডেসিমালের ডি কত বোঝায়, ডি এর মান কত, এটা মনে রাখার জন্য আমরা যার সাথে টেকনিক অবলম্বন করতে পারি। আমরা যেভাবে এটা মনে রাখবো, আমরা এই যে এখান থেকে গুনবো এ বি সি ডি, ডি আসছে আমার এ আঙ্গুলে, তাহলে আমরা যদি এর মান 10, আমরা 10 থেকে গুনবো, 10 11 12 13, তার মানে ডি যেহেতু এখানে ছিল আর এখন 10 থেকে গুণ পাইছি 13, তাহলে ডি এর মান হলো 13।
এবার যদি বলি সি এর মান কত, সি দ্বারা হেক্সাডেসিমালে কত বোঝাই, তাহলে আমরা এখান থেকে গুনি এ বি সি, সি আমার এ আঙ্গুলে পড়েছে, তাহলে আমরা এখান থেকে 10 থেকে গুনবো, যেতে এর মান 10, 10 11 12, তাহলে সি আমার এই আঙ্গুলে পড়েছিল, আর এখান থেকে 10 থেকে গুনে পাইছি 10 11 12, তাহলে সি এর মান 12। এবার যদি বলি এফ এর মান কত, তাহলে আমি দেখি তো এফটা কোন আঙ্গুলে পড়ে, এ বি সি ডি ই এফ, এফ 6 নম্বরে, 5টা আর একটা দিলাম 6 নম্বরে, তাহলে আমরা 10 থেকে গুনি, 10 11 12 13 14 15, এফ এর মান 15। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা এই টেকনিকটা অবলম্বন করে কোন অক্ষরের মান কত সেটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমরা এই পর্যন্ত যে আলোচনাটা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে আমরা সংখ্যা রূপান্তর করতে পারি, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, বা বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, একটা থেকে একটা যে রূপান্তর, এই রূপান্তরগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ সবাইকে।